আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আবিদা সাদিয়া তোমাদের সাথে আবার হাজির হয়ে গেছি আমাদের বায়োলজি ব্লুপ্রিন্ট কোর্সের নতুন একটা টপিক নিয়ে। তো আমরা আগেই বলেছি যে এই কোর্সটাতে এমনভাবে সাজিয়েছি যে এক একটা টপিক ধরে ধরে ছোট্ট 15-20 মিনিট ক্লাসের মাধ্যমে তোমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিব। তো আজকে যেমন হাজির হয়েছি প্রোটোপ্লাস্ট ও বিভিন্ন মডেল নিয়ে। এটা হচ্ছে বায়োলজি প্রথম পর্যায়ের প্রথম অধ্যায়ের একটা টপিক। তো এইটাতে যাদের যাদের সমস্যা আছে তারা মনোযোগ দিয়ে ক্লাসটা করলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো তাহলে আমরা দেখি, শুরু করে দেই। এক নজর এটা দেখে নিই জাস্ট যে এই টপিকটা পড়ার পর কি কি আমরা শিখতে পারবো। প্রোটোপ্লাস্ট কি, মেইনলি প্রোটোপ্লাস্টটা ভালোভাবে জানবো, তার ভৌত বৈশিষ্ট্য, প্রধান অংশসমূহ আর দুইটা মডেল পড়বো। তো এটা হচ্ছে আমাদের জানতে পারবো কি কি। দেন আমরা ডিরেক্টলি চলে আসলাম কি প্রোটোপ্লাস্টে। প্রোটোপ্লাস্ট হচ্ছে, আমি গত একটা ক্লাসে আদর্শ উদ্ভিদ কোষের গঠন পড়িয়েছিলাম। সেইখানে আদর্শ উদ্ভিদ কোষে কিন্তু সর্ববহিস্থ যেটা আউটার মোস্ট অংশটা সেটা কিন্তু হচ্ছে কোষ প্রাচীর। ওই সর্ববহিস্থ স্তরটাই কোষ প্রাচীর। ওই সর্ববহিস্থ স্তর মানে কোষ প্রাচীরের ভিতরে যত সমুদয় অংশ আছে, মানে ভিতরে যত অর্গানেলস যা আছে সব মিলে এটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। মানে কি, কোষ প্রাচীরের ভিতরে যত অংশ আছে সব কিছু একসাথে হচ্ছে প্রোটোপ্লাস্ট। এখানে দেখো দেওয়া আছে যে কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদয় পদার্থ, মানে ভিতরে যা থাকবে সব সমুদয় পদার্থকে প্রোটোপ্লাস্ট বলে। তো প্রোটোপ্লাস্ট আসলে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সজীব প্রোটোপ্লাস্ট আর একটা হবে নির্জীব প্রোটোপ্লাস্ট বা নির্জীব বস্তু যেটা। তো সজীব আর নির্জীব। তো এবার আমরা দেখব প্রোটোপ্লাজমটা কি। প্রোটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাস্টের ভিতরে যে তরল পদার্থের মতো থকথকে জেলির ন্যায়, মানে ওই প্রোটোপ্লাস্ট ভিতরে তো অর্গানেলস অনেক কিছু থাকে, তার ভিতরে যেই তরল লিকুইডের যে অংশটা থাকে অর্ধস্বচ্ছ আঠালো জেলির ন্যায় থকথকে, ওইটাই হচ্ছে আসলে মেনলি প্রোটোপ্লাজম। তার মানে প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য ধরতে গেলে কিন্তু কি, অর্ধস্বচ্ছ আঠালো জেলিন ন্যায় অর্ধতরল কলয়েড ধর্মী সজীব। কলয়েড হচ্ছে এমন পদার্থ যেটা হচ্ছে যেই পদার্থতে অন্য একটা পদার্থ সমভাবে মিশ্রিত থাকে। যেমন দুধ কল্পনা করো, দুধের ভিতরে কিন্তু চর্বি আছে, দুধে কিন্তু চর্বি থাকে, কিন্তু চর্বিটা কিন্তু দুধের যে পানিটা, দুধের লিকুইড অংশটা সেখানে একদম সমভাবে মিশ্রিত থাকে। এরকম পদার্থটা হচ্ছে কলয়েডাল ধর্মী। তো এই সজীব অংশগুলোকে একসাথে কি পদার্থগুলোকে বলা হয় কি প্রোটোপ্লাজম। আর হচ্ছে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে 1835 সালে ফরাসি উদ্ভিদ ফেলিক্স, এটা মনে রাখবে, ফেলিক্স ডুজারদেন, তিনি হচ্ছে এই অংশটার নাম দেন কি সার্কোড। এটার নাম কিন্তু প্রথমে প্রোটোপ্লাজম ছিল না, এটা নাম দিয়েছেন তিনি সার্কোড। আর তার 5 বছর পরে যেমন 1840 খ্রিস্টাব্দে বিজ্ঞানী পারকিনজে প্রথম এটার নাম দিয়েছিলেন কি প্রোটোপ্লাজম। তার মানে এইটা মোস্ট ইম্পর্টেন্ট যে প্রোটোপ্লাজম নামটা কে দিয়েছিলেন প্রথম, যে বিজ্ঞানী পারকিনজে। আর সার্কোড নাম কিন্তু দিয়েছিলেন কে ফেলিক্স ডুজারডিন, তিনি এর নাম দিয়েছিলেন সার্কোড। তার 5 বছর পর পারকিনজে সর্বপ্রথম এটাকে প্রোটোপ্লাজম বলেছে। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটোপ্লাজম নিয়ে আমরা আরেকটু আলোচনা করেছি। বিজ্ঞানী হাক্সলের মতে প্রোটোপ্লাজম হচ্ছে কি জীবনের ভৌত ভিত্তি। তার মানে প্রোটোপ্লাজমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। কারণ কি জন্য, পানি কিন্তু আমাদের জীবনের সবচেয়ে প্রধান উপাদান, পানিকে আমরা ফ্লুইড অফ লাইফ বলি, সেই রকম উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু সেম। তার প্রোটোপ্লাজম যেহেতু পানির মতো তরল পদার্থ, এটা হচ্ছে তাদের জীবনের ভৌত ভিত্তি। কারণ এখানে যে প্রোটোপ্লাজমের 70-90 ভাগই হচ্ছে পানি। এই পানি থাকার কারণেই এটা হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। আর এই জন্যই কিন্তু এটা পানির অপর নাম আমাদের জীবন। আর পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। তার মানে কি, এই অংশটা থেকে গুরুত্বপূর্ণ ধরতে গেলে আমাদের পড়া লাগবে যে বিজ্ঞানী হাক্সলের মতে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। আর হচ্ছে কি এখানে 70-90% হচ্ছে পানি, আর পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। তো এবার হচ্ছে প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য, আমরা একটু ফিজিক্যাল প্রপার্টিস যদি দেখে নেই। এটা ওই ডেফিনেশনে কিন্তু আমরা দেখে এসেছি যে অর্ধস্বচ্ছ বর্ণহীন জেলির ন্যায় অর্ধতরল, যেটা থকথকে বা আঠালো পদার্থ হবে। তারপর এটি হচ্ছে দানাদার কলয়েডাল ধর্মী।
তারপর এটি কি জেলি থেকে তরলে এবং তরল থেকে জেলিতে এরকম রূপান্তরিত হতে পারে। আর প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্বটা কিন্তু পানির থেকে বেশি, মনে রাখবা যে পানি থেকে এটা বেশি। এটা যদি পানি হয়, পানির থেকে প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্বটা বেশি। আপেক্ষিক গুরুত্ব মূলত কি, এটা হচ্ছে পানি যেমন তরল, পানির থেকে যাদের মানে ঘনত্বটা বেশি হবে, বেশি বেশি থকথকে আঠালো হবে, পানি যেরকম তরল তার তার থেকে তার ঘনত্ব কনসেন্ট্রেশনটা যত বেশি হবে তার আপেক্ষিক গুরুত্ব কি তত বেশি। তার মানে পানির থেকে প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্বটা বেশি হচ্ছে, কারণ এটা বেশি ঘন, এটার ঘনত্বটা বেশি। তো আর হচ্ছে উত্তাপ, অ্যাসিড ও অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম কি জমাট বাঁধে। এগুলো হচ্ছে প্রোটোপ্লাজমের কি বৈশিষ্ট্য। এবার হচ্ছে প্রোটোপ্লাজমের প্রধান অংশ দেখব। প্রোটোপ্লাজমের মধ্যে একটা মেইন প্রধান অংশ হচ্ছে কি কোষ ঝিল্লি, যেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লিটা কিন্তু সজীব পদার্থ। প্রোটোপ্লাস্টে যেমন আমরা দেখেছি দুই ভাগে বিভক্ত, নির্জীব আর সজীব, সেই ক্ষেত্রে কোষ ঝিল্লিটা হচ্ছে কি সজীব একটা অংশ। এটা হচ্ছে যে কোষ প্রাচীরের ঠিক নিচে সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে একটি সজীব ঝিল্লি থাকে, এটা কিন্তু সজীব। কোষ প্রাচীরটা কিন্তু নির্জীব আর কোষ ঝিল্লিটা কিন্তু সজীব, এটা মাথায় রাখবে। কোষ ঝিল্লি যেটা এটা সজীব, আর হচ্ছে এই ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলা হয়। মেইনলি হচ্ছে আদর্শ উদ্ভিদ কোষের ক্ষেত্রে গঠনটা যেটা ছিল বহিস্থ স্তর যেটা, সেটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। তার নিচে মানে তার আগে যেটা একটা পর্দা আছে সেটা হচ্ছে সজীব, আর ওইটার নাম হচ্ছে কোষ ঝিল্লি। তার মানে কি কোষ ঝিল্লির পরের বাইরের পর্দাটা হচ্ছে কি কোষ প্রাচীর। এই দুইটা হচ্ছে অনেকে তোমরা এলোমেলো করে ফেলো, কোষ ঝিল্লি আর কোষ প্রাচীরের পার্থক্যটা এটা, একটা সজীব একটা নির্জীব, আর একটা একদম আউটার মোস্ট, আর একটা হচ্ছে তার ভিতরে। তো আর এটা হচ্ছে এটা কিন্তু এমসিকিউতে আসে যে কোনটি কোষঝিল্লির নাম নয়, বা মানে কোষঝিল্লির অল্টারনেটিভ নামটা কি তোমার জানা লাগবে। কোষঝিল্লির নাম কি কি, যে প্লাজমা, লেমা, সাইটোমেমব্রেন, আর হচ্ছে যেটা কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। মানে টোটাল কিন্তু ধরতে গেলে এটা বাংলা ইংলিশ অর্থ করে হোক যেভাবে হোক চারটা নাম আসতেছে, যে প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি যেটা, প্লাজমা লেমা বা সাইটোমেমব্রেন। তার মানে কি এই চারটাই কিন্তু কোষঝিল্লির নাম। আর হচ্ছে এটা হচ্ছে কার্ল নাগেলি, এটাও দেখা যায় এমসিকিউতে বেশ আসে, যে কার্ল নাগেলি সর্বপ্রথম কোষঝিল্লিকে প্লাজমা মেমব্রেন নামকরণ করেছেন। মূলত তোমরা এগুলার কোন বিজ্ঞানী সর্বপ্রথম এটা নামকরণ করেছেন কি করেছেন এটা একটু মাথায় রেখে, এগুলো ভালোই আসে পরীক্ষাতে। তো এবার আমরা পড়বো ভৌত গঠন। ভৌত গঠনটা কার, কোষঝিল্লির ভৌত গঠন। কোষঝিল্লির ভৌত গঠন ব্যাখ্যা করতে গেলে প্রথমে আসবে কি বিজ্ঞানী ড্যানিয়েলি আর ডেভসন। তারা একটা সুনির্দিষ্ট মডেল প্রস্তাব করেন এই কোষঝিল্লি নিয়ে, সেই মডেলটার নাম কি স্যান্ডউইচ মডেল। ইন্টারেস্টিং একটা সুন্দর নাম, এটা মনে রাখবা, স্যান্ডউইচ। ড্যানিয়েল ডেভসন তারা একটা মডেল প্রস্তাব করেন যেটার নাম কি স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ মডেলটা হলে কিসের, এটা কিন্তু কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের একটা মডেলের নাম এটা হচ্ছে। আর এখানে কি দ্বিস্তর থাকবে, তাদের মূলত এই মডেলটা তোমাদের বই কিন্তু ডিটেলসে নাই, একটুই আছে, ওটা বলতে গেলে আমি বলতেছি। যেমন স্যান্ডউইচ বা বার্গার এগুলাতে কেমন যে উপরে নিচে দুইটা কিন্তু বার্গার বান থাকে আর ভিতরে একটা লেয়ার থাকে, তো ঠিক এরকমই এই স্যান্ডউইচ মডেলটা এমন ভাবে করা হয়েছে যে এটা তারা বলেছে এটা কোষঝিল্লিটা দ্বিস্তর বিশিষ্ট, উপরে নিচে একটা স্তর থাকবে আর ভিতরে একটা লেয়ার বা স্তর থাকবে। তো উপরের আর নিচের লেয়ারটাকে তারা নাম দিয়েছে কি প্রোটিন, মানে প্রোটিনটা উপরে আর নিচে থাকবে প্রোটিন এই লেয়ারটা, আর ভিতরে একটা লেয়ার থাকবে, এই লেয়ারটা হচ্ছে লিপিড। তো এটাই বলেছে, দেখো প্রতি স্তরে প্রোটিন এবং লিপিড উপস্তর থাকে, এটা দ্বিস্তর বিশিষ্ট। এই তো উপর ও নিচে থাকবে কি প্রোটিন স্তর। এটা কিন্তু মনে রাখতে হবে যে প্রোটিন স্তর থাকবে উপরে নিচে আর ভিতরে লিপিড স্তর, এটা ভুল করা যাবে না। লিপিড স্তর দুই পাশে ভিতরে প্রোটিন, এটা হলে কিন্তু ভুল হয়ে যাবে। যে উপরে নিচে প্রোটিন স্তর আর নিচে কি মাঝখানে থাকবে কি লিপিড স্তর। তো এটাই মূলত স্যান্ডউইচ মডেল, এটাতে তেমন আর বেশি কিছু নেই, এটা তোমরা মাথায় রাখলেই চলবে। তো পরবর্তীতে হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, যেটা বেশি মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কোষঝিল্লির আরেকটা মডেল, আর এই মডেলটা আসলে সবচেয়ে বেশি গ্রহণীয়। যেটা হচ্ছে স্যান্ডউইচ মডেলটা কিন্তু তেমন গ্রহণীয় না, কিন্তু এটা হচ্ছে গ্রহণীয়। বিভিন্ন মডেলের মধ্যে সবচেয়ে গ্রহণীয় মডেল হচ্ছে কি ফ্লুইড মোজাইক মডেল। সবচেয়ে গ্রহণীয় হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তো এটা হচ্ছে
1972 সালে, এটা কিন্তু বিজ্ঞানীর নামটা তোমরা মনে রাখবে, এস জে সিঙ্গার, যেটা এস জে সিঙ্গার এবং হচ্ছে কি জি এল জি জেড দিয়ে হয়তো জি লেখা যায়, জি এল নিকলসন, তারা হচ্ছে প্রবর্তিত করেছে যে মডেলটা, ওটাই হচ্ছে কি ফ্লুইড মোজাইক মডেল। তাদের মডেল অনুযায়ীও তারা বলেছে যে কোষঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট, তারা কিন্তু বলেছিল যে দ্বিস্তর বিশিষ্ট ওই স্যান্ডউইচ মডেল, এখানে হচ্ছে কোষঝিল্লি কি দ্বিস্তর বিশিষ্ট। আর হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট কি প্রতিটি স্তর হবে কি ফসফোলিপিড দ্বারা গঠিত, লিপিড হবে ফসফোলিপিড। যেই অংশটা শুধু আমি মার্ক করে দিচ্ছি, তোমরা এইটুক মনে রাখলেই চলবে, এমসিকিউতে এইগুলাই আসে যে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কি কোষ প্রতি তার স্তর কি দিয়ে গঠিত, ওখানে আসতে পারে যে কি ফসফোলিপিড, লিপিড, প্রোটিন, আমিষ, অনেক কিছু অপশনে দিতে পারে, তো তোমরা সেক্ষেত্রে দেবে কি ফসফোলিপিড। আর এখানে হচ্ছে ফসফোলিপিডের যেহেতু দুইটা স্তর, সামনাসামনি একটা স্তর থাকবে, আরেকটা হবে কি বিপরীত দিকে একটা থাকবে, মানে একটা থাকবে সামনাসামনি দুইটা স্তরে। প্রোটিনগুলা এরকম যে এখানে মাথা যদি থাকে, লেজগুলা এরকম ভিতরের দিকে থাকবে, বাইরের দিকে মাথা থাকবে, আবার এই দিকে যেটা স্তর থাকবে সেক্ষেত্রেও লেজগুলা ভিতরের দিকে থাকবে, মাথাগুলা এদিকে থাকবে, তো এরকম ভাবে থাকে। এগুলা হচ্ছে প্রোটিন স্তর, এরকম মেনলি এরকম, এদিকে লেজগুলা এভাবে থাকে, বিপরীত দিকে পরস্পর থাকে, আর ওটা হচ্ছে কি সামনাসামনি থাকবে। তো আর এই বিন্যাসটাকে সিঙ্গার ও নিকলসন কি বলেছেন যে সমুদ্রতলে ভাসমান হিমশৈল বা আইসবার্গ, যেটা হিমশৈল বা আইসবার্গের সাথে তুলনা করেছেন, যার কারণে কিন্তু এই মডেলটাকে আইসবার্গ মডেল বলা হয়। তাহলে কি যদি বলা হয় ফ্লুইড মোজাইক মডেলের আরেকটা নাম কি আইসবার্গ মডেল, কারণ এটা কি সমুদ্রতলে হিমশৈল বা আইসবার্গের মতো দেখতে। আর হচ্ছে মডেলটির উপাদান যদি আমরা দেখি, মডেলটির উপাদান হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এইটা হচ্ছে উপাদানগুলা কি, মূলত এটা সিকিউতে কিন্তু আসে, তোমাদের পরীক্ষাতে যদি আসে যে ফ্লুইড মোজাইক মডেল বর্ণনা করো, সেক্ষেত্রে তোমরা কি করবা যে একটু কিছু লিখে তারপর যে ফ্লুইড মোজাইক মডেলটি হচ্ছে উপাদান দিয়ে উপাদানগুলোর নাম সুন্দর করে দিবা, যে ফসফোলিপিড বাইলেয়ার, প্রোটিন লেয়ার, এগুলো আছে যে এগুলা দিয়ে সুন্দর করে লিখবা। আর এমসিকিউর জন্য তো অবশ্যই এগুলো পড়তে হবে যে ফসফোলিপিড বাইলেয়ারের ভিতরে আবার কি আছে, যে এটা ফসফোলিপিড থাকবে, আর বাইলেয়ার, বাই মানে কিন্তু দুই, বাইলেয়ার মানে দুইটা লেয়ার, মানে দুই স্তর থাকবে। তো দুই স্তর থাকবে, এখানে কি এই ফসফোলিপিড বাইলেয়ার এই মেমব্রেনটাতে 40% হচ্ছে লিপিড, লিপিড কি থাকবে 40%, আর প্রোটিন থাকবে 60%। তার মানে কি প্রোটিনের অংশটা বেশি, প্রোটিন থাকতেছে আমাদের কত 60%, আর লিপিড থাকতেছে 40%। আর হচ্ছে যেটা মনে রাখার, এই ফসফোলিপিড বাইলেয়ার, যেহেতু বাইলেয়ার, এটা বাইলেয়ারের কারণে দুই স্তর বিশিষ্ট, যেমন তেমন এটা অ্যাক্ট করে, কিন্তু মানে এটার কাজটাও দুই রকম হবে, দুই রকম কেমন, যেমন এর জন্য এটাকে এমফিপ্যাথিক বলা হয়। এমফি মানে আমরা জানি বোথ, মানে উভয়, দুইটাই। যেমন কি দেখো, এর এক অংশ পানিগ্রাহী হবে আর অপর অংশ কি হবে পানি বিকোষী হবে। এই জন্য এটাকে কি এমফিপ্যাথিক বলা হয়, কারণ দুই রকম কাজ করতেছে সে, যে পানি গ্রাহী অংশ তার ভিতরে আছে, পানি বিকোষী অংশ আছে। আর পানি গ্রাহী কোনটা হবে মাথা, এটার ক্ষেত্রে যে মাথার অংশটা থাকবে ফসফোলিপিড বাইলেয়ারের এই লিপিডের লেয়ারগুলার যেটা থাকবে মাথা অংশ তাদের, ওই ওই আমি দেখালাম যে এদিক দিয়ে মাথা অংশ আর এটা লেজ, তো এরকম মাথার অংশটা হবে কি তোমাদের, মাথার অংশটা হবে পানিগ্রাহী, যেটা কি পানিকে আকর্ষণ করে, মানে পানি তার গায়ে লাগাতে পারে, পানির দিকে থাকে, পানিকে যে আকর্ষণ করে নিবে সেটা হয় পানিগ্রাহী বা হাইড্রোফিলিক। আর যেটা হচ্ছে পানি বিকোষী, পানি মানে তার উপর পানি লাগতে দেয় না বা পানিকে বিকর্ষণ করে, পানির সাথে অ্যাটাচড হয় না, ওটা হচ্ছে কি হাইড্রোফোবিক বা পানি বিকোষী। তো পানি বিকোষীটা হবে লেজ, আর পানি আকর্ষীটা হবে মাথা, এটা মনে রাখতে হবে তোমাদের। তাহলে এখানে এমসিকিউর মধ্যে কিন্তু আসলে অনেক কিছু আসতে পারে, যে লিপিড কত পার্সেন্ট, প্রোটিন কত পার্সেন্ট, মাথাটা কি পানি আকর্ষী কি বিকর্ষী, লেজটা কি, তো এগুলো পড়লেই এটা হয়ে যাচ্ছে। এটার উপাদানে আমরা দেখেছি কি ফসফোলিপিড বাইলেয়ার, আরেকটা হচ্ছে মেমব্রেন প্রোটিন, গ্লাইকোক্যালিক্স, কোলেস্টেরল। টোটাল এই ফ্লুইড মোজাইক মডেলে এই চারটা উপাদানে গঠিত, এই চারটা উপাদান দিয়ে বর্ণনা করলে তোমাদের এটা ফুললি আনসার কিন্তু হয়ে যাচ্ছে।
তো 2 নাম্বার যেটা আছে মেমব্রেন প্রোটিন, এই ক্ষেত্রে প্রোটিনটা দেখবে যে কয় ধরনের প্রোটিন আছে। এক্ষেত্রে আমাদের আছে দেখা যায় 3 ধরনের প্রোটিন থাকবে। এখানে 3 ধরনের প্রোটিন থাকবে। 3 ধরনের প্রোটিনগুলো অবশ্যই নাম মনে রাখবা, যে ইন্টিগ্রাল প্রোটিন যেটা, পেরিফেরাল, এটা যে পেরি মানে কি বাইরে বা চারদিকে। বায়োলজিক্যাল এগুলো কিছু টার্ম, এগুলো সবসময় বোঝার চেষ্টা করবা, এগুলো বুঝে বুঝে পড়লে তোমার কাছে পড়াটা একটু ইজি হবে। যেমন পেরিফেরাল, পেরি মানে এটা বাইরে বা চারদিকে হবে, এর জন্য কিন্তু এটা বাহ্যিক প্রোটিন। আর যেটা হচ্ছে লিপিড সম্পৃক্ত, লিপিডকে সম্পৃক্ত করে, এটা হচ্ছে মেমব্রেন প্রোটিন। এই 3টা নাম। আর হচ্ছে দেন হচ্ছে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স, এই গ্লাইকোক্যালিক্সটা হচ্ছে 2টা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে লিপিড। এই প্রোটিন আর লিপিড একত্রে মিলে বলা হয় মানে গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিড, এই 2টাকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। দেখো এখানে আছে যে একটি চিনির স্তর বিশিষ্ট এটা, গ্লাইকোজেন, গ্লাইকো এগুলা কার্বোহাইড্রেট, শর্করা বা চিনি, এগুলা থেকে এই নামটা আসে। তো যেহেতু গ্লাইকো আছে এর জন্য এটা আমরা বুঝতে পারছি এটা একটা চিনির স্তর বিশিষ্ট ফসফোলিপিড অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোলিপিড ও গ্লাইকোপ্রোটিনের অণুর সাথে যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন গঠন করে। আর এই গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিডকে মিলিতভাবে বলা হয় কি গ্লাইকোক্যালিক্স। তার মানে গ্লাইকোক্যালিক্স বলতে আমরা বুঝতেছি গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড। তো 4 নম্বরে হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল কি? কোলেস্টেরল এটা কিন্তু একটা ফ্যাট বা তেল নয়, যেটা নর্মাল অয়েল বা ফ্যাট, এটা না, এটা হচ্ছে এরকম লিপিডের মতোই, কিন্তু এটা একদম অরিজিনাল ফ্যাট বা অয়েল না, এটা হচ্ছে একটা স্টেরয়েড জাতীয়। স্টেরয়েডটা এরকম লিপিডের মতোই কাজ করে, প্লাস এটা স্টেরয়েড হরমোন, তোমরা পড়েছ হয়তো, স্টেরয়েড হরমোনের মতো কাজ করে, প্লাস লিপিডের বৈশিষ্ট্য বহন করে, তাই এটা আসলে একটা স্টেরয়েড জাতীয় পদার্থ হচ্ছে কোলেস্টেরল। এটা একদম নর্মাল বা অরিজিনাল ফ্যাটও বলতে পারবে না তুমি, অয়েলও বলতে পারবে না, হরমোনও বলতে পারবে না, এটা স্টেরয়েড জাতীয় পদার্থ। এটা হচ্ছে কোলেস্টেরলের এক মাথায় কি থাকবে? OH গ্রুপ থাকবে। OH গ্রুপটা হচ্ছে পানিগ্রাহী। পানিগ্রাহী মানে কি? হচ্ছে পানিকে আকর্ষণ করবে, পানিগ্রাহী, পানি নিজের দিকে নেবে। অন্য অংশটা হচ্ছে পানি বিকোষী। বিকোষী মানে কি? সে নিজের দিকে নিবে না, অন্যদিকে পানিকে বের করে দিবে। আর ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে। মানে কি বলতেছে, কোলেস্টেরলটা কোথায় অবস্থান করে সেটাই বলতেছে, যে ফসফোলিপিড অণুর এগুলার যে লিপিড অংশগুলো যেগুলো ফাঁকে ফাঁকে, এগুলার ফাঁকে ফাঁকে অবস্থান করবে কি? কোলেস্টেরল। আর এটা কি প্রাণী কোষে, কোলেস্টেরলটা প্রাণী কোষের ঝিল্লিতে অপেক্ষাকৃত বেশি থাকে। এখানে বলছে যে কোলেস্টেরলটা এটাতে থাকবে প্রাণী কোষে, এটা তো উদ্ভিদ কোষে এটা আমরা পড়তেছি, প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু কোলেস্টেরলটা বেশি থাকে পরিমাণে, এটা এখানে বলা হয়েছে। তো চিত্রটা যদি আমি দেখাই, এখানে দেখো, এখানে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি গ্লাইকোলিপিড। ও আচ্ছা, অ্যানিমেশনটা আমি অন করি নাই। আচ্ছা, এটা হচ্ছে এই অংশটা দেখতে পাচ্ছ, এটার মাথায়, এটা হচ্ছে গ্লাইকোলিপিড। আর এইদিকে আরেকটা অংশ যেটা আছে এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আর এই দুইটা মানে এই লিপিডের আবরণের ভিতরে উপরে যেই মাথাগুলা দেখতে পাচ্ছ, গ্লাইকোলিপিড একটা, গ্লাইকোপ্রোটিন একটা, এই দুইটা মিলিতভাবে হয়েছে কি গ্লাইকোক্যালিক্স। হ্যাঁ, এই দুইটা মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স হয়েছে। আর এটা হচ্ছে কি পেরিফেরাল প্রোটিন, যেটা ওই প্রোটিনের 3টা অংশ, ইন্টিগ্রাল, লিপিড সম্পৃক্ত, আর মাঝখানে একটা হচ্ছে কি পেরিফেরাল। এই পেরিফেরালটা দেখা যাচ্ছে যেটা বাইরের দিকে থাকবে, হ্যাঁ বাইরের দিকে থাকবে, এর জন্য এটা পেরিফেরাল। আর হচ্ছে এগুলা তোমাকে দেখা যাচ্ছে যে ট্রান্স মেমব্রেন একটা আছে, ইন্টিগ্রেট মেমব্রেন আছে। তো এই চিত্রটা তোমরা আঁকতে পারো, চিত্রটা আঁকলে মনে হয় তোমরা ভালো হবে, মার্কস বেশি পাবা। প্লাস তোমরা এটা চিত্র দিয়ে বুঝতে পারবা যে গ্লাইকোক্যালিক্সটা মূলত কি বোঝাচ্ছে, আর পেরিফেরাল প্রোটিনটা আসলে কোথায় থাকে। আর কোলেস্টেরলগুলো কিন্তু এদের ফাঁকে ফাঁকে থাকবে, কোলেস্টেরল। তো এটা হচ্ছে মেনলি কি ফ্লুইড মোজাইক মডেলটা আমরা যদি দেখি, এটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলের ডিটেলস। তো এটা আর কিছু নেই, তো এখানে শেষ। তো তো আজকের এই ছোট্ট ক্লাসটার মাধ্যমে আমরা তাহলে কি প্রোটোপ্লাস্ট আর 2টা মডেল সম্পর্কে কিন্তু ক্লিয়ার হলাম। তোমরা যদি এটা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখে দেন, বইয়ে তোমরা একটু পড়ো, যেটা যেটা ইম্পর্টেন্ট বললাম সেটা আন্ডারলাইন করে পড়ো, আমার মনে হয় কারো কাছে আর এই বিষয়টা কঠিন লাগবে না, সবার উপকার হবে। আচ্ছা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।